ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কৃষি দর্শন মানে কৃষি সংক্রান্ত নানান বিষয়ের আলোচনা। আর সেই উদ্দেশ্যেই আজ আমরা এসেছি বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত ভালাস গ্রামে। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই গ্রামের বেশ কয়েকজন কৃষক বন্ধু। কথা বলবো তাঁদের সঙ্গে এবং কথা বলে জেনে নেব তাদের কৃষি সংক্রান্ত নানান অভিজ্ঞতার কথা, এবং সেই সঙ্গে জানবো যদি কোনো রকম সমস্যা থেকে থাকে কৃষিকাজের ক্ষেত্রে সে কথাও। সেই সব সমস্যার সমাধানের উপায় জেনে নেব আজকের অনুষ্ঠানে আমরা যাকে কৃষি বিশেষজ্ঞ হিসেবে পেয়েছি তার কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ দে। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। আপনার নাম? অমলেশ কুমার সিংহ। আচ্ছা, কতদিন থেকে চাষের সঙ্গে যুক্ত আছেন? 20 বছর। আচ্ছা, তার মানে নানান রকম চাষ করেছেন। এই মুহূর্তে কি কি চাষ চলছে? এই মুহূর্তে চাষ বলতে এখন নতুন কোনো চাষ না, এখন যে চাষগুলো হয়ে গেছে সেগুলো সর্ষে হয়েছে, বেগুন হয়েছে। আচ্ছা, তো কি জানতে চাইছেন? আমাদের এই যে বেগুন প্রধান দেশ, মানে গ্রাম, এই ভালাস গ্রামটা বেগুন চাষটা বেশি হয়, কিন্তু এখন বেগুনের নানা রকম রোগ হওয়াতে এবং এই যে ভালাস গ্রামে বেগুনের যে একটা জাত, এইটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং ফলন এত কমে যাচ্ছে যাতে চাষিরা আর লাগাতে পারছে না। ফলন মানে চাষ কমে যাচ্ছে, বেগুনের চাষ দিন দিন। এর যদি কোনো প্রতিকার থাকে। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ বেগুন তো চাষ হয়েই থাকে এই গ্রামে, শুনলাম আমরা। এখন সেই চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফলন ক্রমশই যেন কমে আসছে। তাহলে বেগুনের ভালো ফলন পেতে গেলে কি করতে হবে জানবো আমরা বিশেষজ্ঞের কাছ থেকে। দেখুন, বেগুন একটা অর্থকরী ফসল। বীরভূমের মধ্যে এই ভালাস গ্রামের যে বেগুন চাষ হয় এবং কৃষকরা যে জাত ব্যবহার করে থাকেন সেটা বহু পুরনো জাত, এবং এই বেগুন চাষ করে তারা যথেষ্ট লাভবান হতেন। কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে কৃষক বন্ধুরা যেগুলো বলছেন যে বিভিন্ন রোগ পোকার উপদ্রব হচ্ছে। একই জমিতে বারবার একই জাত চাষ করার ফলে তার ফলন এমনিতেই কমে যায়। সঙ্গে হচ্ছে এই জাতটা বেগুনের স্বাদ যথেষ্ট ভালো এবং চেহারাও ভালো, সেই জন্য বাজারে সহজেই বাজারজাত করা যায়। তা সত্ত্বেও চাষ করতে গিয়ে কৃষক বন্ধুদের অনেকগুলো অসুবিধা হচ্ছে, যেটা রোগ এবং পোকার উপদ্রব ওনারা বলছেন। কিন্তু যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এখনকার দিনে জমিতে জৈব সার সেইভাবে দেওয়া হয় না। জৈব সারের যোগানটা যদি ঠিকঠাক থাকে তাহলে মাটিতে যে সমস্ত খাদ্যকণাগুলো আছে সেগুলো সঠিকভাবে সঠিক মাত্রায় ফসল পেতে পারে। জৈব সার যদি দিয়ে থাকেন তাহলে সেই জায়গাটা ঠিক থাকে। এছাড়াও যে সমস্ত অনুখাদ্যগুলো দেওয়া উচিত সেগুলো অবশ্যই প্রয়োগ করা দরকার। এই অনুখাদ্যগুলোর মধ্যে বোরন, জিঙ্ক বা মলিবডেনাম এগুলো যদি ব্যবহার করে থাকেন সঠিক সময়ে তাহলে ভালো হয়। এর সঙ্গে হচ্ছে সুষম সার, নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এইগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। ব্যবহার করার নিয়মটা ঠিক রাখতে হবে। আমরা এই যে জাতটা, ভালাসের যে জাতটা ব্যবহার করছি, এটা মূলত হচ্ছে দেশি জাত। এই জাতটার জন্য একর প্রতি যে সার প্রয়োগ করতে হবে সেটা একটু ঠিকঠাকভাবে করা উচিত। করার সময় অবশ্যই মাটির উর্বরতাটা কীরকম আছে সেটা মাটি পরীক্ষা করে তবেই সারটা প্রয়োগ করা উচিত। এবং প্রয়োগের ক্ষেত্রে নাইট্রোজেন যে সার তার অর্ধেক পরিমাণ, আর ফসফেট যে সারটা আছে তার পুরোটা, এবং পটাশ জাতীয় যে সার তার অর্ধেক পরিমাণ জমি তৈরির সময় ব্যবহার করে নিতে হবে। এরপর মোটামুটি 21 দিন বয়সে বাকি 1/4 অংশ নাইট্রোজেন জাতীয় সার এবং 1/4 অংশ পটাশ জাতীয় সারটা ব্যবহার করলে ভালো হয় চাপান সার হিসেবে। এবং প্রায় 40 থেকে 42 দিনের মাথায় বাকি যে 1/4 অংশ নাইট্রোজেন জাতীয় সারটা থাকছে এবং পটাশ সারটা যেটা থাকছে সেটা ব্যবহার করতে হবে চাপান সার হিসেবে। এরপর বলে রাখি, যে সমস্ত অনুখাদ্যগুলো আছে অনেকে সেগুলোকে ভিটামিন বা অনুখাদ্য হিসেবে ব্যবহার করে থাকেন, সেইগুলো কখনোই ফুল আসা অবস্থায় যেন না ব্যবহার করা হয়।
ফুল আসার আগে অবশ্যই সেগুলোকে ব্যবহার করে নিতে হবে, তবে হচ্ছে গাছের শারীরবৃত্তীয় গঠনটা ঠিকঠাক থাকবে। আর রোগের ক্ষেত্রে যে সমস্ত রোগগুলো সাধারণত হয়ে থাকে তার মধ্যে এইখানে ব্যতিক্রম যেটা, যে দেখা যাচ্ছে যে গাছ অনেক সময় ঢলে পড়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, শিকড়গুলো অনেক সময় তার যে বৃদ্ধি সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য প্রথম থেকেই বীজ যদি শোধন করে নিয়ে চারাতলা তৈরি করা যায় বা চারা তৈরি করা হয় তাহলে খুব ভালো হয়। বীজ শোধনের জন্য ব্যাবিস্টিন বা থাইরাম বা বীজ শোধনের যে সমস্ত ওষুধগুলো আছে সেগুলোকে যদি ব্যবহার করেন কৃষকরা তাহলে ভালো হয়। এবং বীজ চারা যখন তৈরি করব বীজ ফেলে সেই চারাগুলোকে আবার তৈরির পর মোটামুটি চারাটাকে শোধন করে নিলেই ভালো হয়। সেখানেও রোগনাশক এবং পোকার কীটনাশক দ্বারা শোধন করে নেওয়াটা বাঞ্ছনীয়। যদি খুব বেশি সাদামাছির উপদ্রব দেখা যায় সে জায়গায় বীজতলা যেটা তৈরি হবে বা চারাতলা যেটা তৈরি হবে সেখানে যদি মশারির জাল ব্যবহার করা হয় তাহলে খুব ভালো, কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। মোটামুটি 4 থেকে 6 সপ্তাহ বয়সের চারা বীজতলা বা চারাতলার থেকে তুলে মূল জমিতে প্রায় 75 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার দূরত্বে লাগানো উচিত। লাগানোর সময় খেয়াল রাখতে হবে যে চারাগুলো ঠিকঠাক লাগানো হচ্ছে কিনা এবং জমিটা ঠিকঠাক তৈরি হয়েছে কিনা। জমিটা তৈরি হলে খুব ভালো এবং জমিটাতে যখন বসানো হবে দূরত্ব ঠিক রেখে প্রয়োগ করা উচিত এবং তার আগে চারাটা শোধন করে নিয়ে যদি কৃষকরা লাগান তাহলে রোগ এবং পোকার হাত থেকে প্রথম দিকের যে ক্ষতিগুলো তার থেকে কৃষকরা অনেকটাই রক্ষা পেতে পারেন। বেগুন চাষের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে কি কি করণীয় সে কথা আমরা জানলাম। আমরা দেখতে পাচ্ছি আরও একজন কৃষক বন্ধু বেগুন গাছ নিয়ে অপেক্ষা করছেন। সম্ভবত তিনি বেগুন নিয়ে কিছু জানতে চাইছেন, জেনে নেব তার কাছ থেকে তিনি ঠিক কী জানতে চাইছেন সে কথা। আপনার নাম? আমার নাম সুনীল মণ্ডল। আচ্ছা, ইতিমধ্যেই আমরা বেগুন চাষের যে পদ্ধতির কথা শুনলাম, প্রথম থেকে যেসব বিষয়ে যত্ন নেওয়ার দরকার সে কথা শুনলাম। তো আপনি কি বীজ শোধন করেছিলেন চাষের আগে? না, বীজ শোধন করি নাই। আচ্ছা, তো আপনি কিভাবে চাষ করেছিলেন খুব সংক্ষেপে আমরা একটু শুনবো। আমি ভাদ্র মাসের প্রথম সপ্তাহে চারা গেঁথেছিলাম। চারা গেঁথেছিলাম কার্তিক মাসের প্রথম শেষ দিক থেকে বেগুনটা উঠতে লেগেছিল, তৈরি ধরতে লেগেছে। কিন্তু এখন দেখা যায় যে অজ্ঞান মাসের এই পাতা ঝরা রোগটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে। কিন্তু এই পাতা ঝরা রোগটা আমরা কীটনাশক ব্যবহার করেও কোনো রক্ষা করতে পারি নাই। এখন কীটনাশক প্রয়োগ করছে? হ্যাঁ, কীটনাশক প্রয়োগ করেছি, আর চারা অবস্থাতেও করেছিলাম কীটনাশক, কিন্তু এই পাতা ঝরাটা রোধ হচ্ছে না। এর জন্য যদি আপনাদের কোনো ওষুধের কিছু ব্যবস্থা থাকে তাহলে আপনারা বলতে পারেন। আচ্ছা, আর কার্তিক মাসে ঠিকঠাক ফলন পাওয়া গেছিল? হ্যাঁ, কার্তিক মাসের শেষ দিক থেকে আমরা ফলনটা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আর এক বেগুন চাষির কাছ থেকে তার যে সমস্যার কথা। প্রথম দিকে ফলন পাওয়া গেলেও এখন কিন্তু গাছের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে এবং ফলন সেভাবে কিন্তু আসছে না। এই সময় তবে কি করণীয় জানবো আমরা। দেখুন, বেগুনের যে কথাটা বললেন যে পাতা ঝরে যাচ্ছে অঘ্রাণ মাসের শেষের বা কার্তিক মাসের প্রথম থেকে, তো এই ব্যাপারটাতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বেগুন যে জাতীয় ফসল, এই ফসলটা মোটামুটি দেখা যাবে যে নিচের দিকের পাতাগুলো যখন বয়স্ক হবে সেই পাতাগুলো ঝরে যায়, কিন্তু উপরের দিকের পাতা ঝরে যাওয়া শুরু হলে সেই জায়গায় অবশ্যই চিন্তাভাবনার কারণ আছে। যখন ফুল আসবে তার আগে আপনাকে অনুখাদ্য যেগুলো আছে জিঙ্ক, বোরন, মলিবডেনামের মিক্সচার বা বোরন এবং মলিবডেনাম যেটা আছে তার যে মিক্সচার, যে সমস্ত অনুখাদ্যগুলো অ্যালোবার, সলিউবার, মাইক্রোমিক্স বা ফাইটোনল এমআই, এইটা যদি স্প্রে করতে পারেন একবার তাহলে এই পাতা ঝরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমে যাবে। আর পোকার হাত থেকে বাঁচতে গেলে আপনাকে প্রথমেই রাসায়নিক কীটনাশক না ব্যবহার করে নিম জাতীয় যে কীটনাশকগুলো আছে, নিমবিডিন, অ্যাজাডিরেকটিন, এই ধরনের কীটনাশকগুলোকে 10,000 ppm যে কীটনাশক আছে নিমের, মোটামুটি 2 থেকে 3 ml প্রতি লিটার জলে দিয়ে 2 সপ্তাহ অন্তর যদি স্প্রে করা হয় তাহলে পোকার হাত থেকে বেগুনটাকে রক্ষা করা যেতে পারে। যেহেতু এই বেগুনটা হচ্ছে দেশীয় জাতের, সেই জন্য এই বেগুনটাতে রোগ এবং পোকার উপদ্রবটা বেশি অনেক সময় দেখা যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগ পোকা সেরকমভাবে হয় না, কিন্তু গাছটার বৃদ্ধি বা গাছের পাতা ঝরে যাওয়া বা গাছে ফুলটা না টেকা, তার জন্য হচ্ছে এই অনুখাদ্যগুলোকে আপনারা ব্যবহার করলে উপকৃত হবেন।
এই অবস্থায় বেগুন গাছে যখন পাতা ঠিকঠাক থাকছে না বা ফলনও ঠিকমতো হচ্ছে না, কি করণীয় সে কথা আমরা জেনে নিয়েছি। আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেব তিনি কি জানতে চাইছেন সে বিষয়টি। আপনার নাম? আমার নাম কার্তিক চন্দ্র মণ্ডল। আচ্ছা, কি কি চাষ করেছেন? আমি বেগুন চাষ করেছি। আচ্ছা, বেগুন ছাড়া আর কিছু চাষ করেছেন? হ্যাঁ, সর্ষে, আলু, আখ চাষ সমস্ত সব চাষই রয়েছে, অল্প স্বল্প কলাই টলাই সমস্ত সবই রয়েছে। তো এই মুহূর্তে কি জানতে চাইছেন? জানতে চাইছি বিশেষ করে এখন সর্ষে চাষ যে করছি, কিন্তু সর্ষে গাছ কিছুটা বড় হয়েছে, তারপরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সর্ষে গাছটা ঝলসিয়েছে। ফুল আসার আগেই ঠিক দু একটা ফুল আসতে লাগছে, সে সর্ষে গাছটা ঝলসিয়েছে। চারাটা তুলে দেখা যাচ্ছে গোড়াতে শিখরে আপনার গুটি আদার মতো হয়ে শক্ত হয়ে গেছে, যে গাছটা কিন্তু আর বড় হচ্ছে না, তাতে ফল ফুলও আসছে না, আপনি শুকিয়ে দিচ্ছে। তা এর জন্যে কী করা দরকার? তো চাষ তো করছি, খরচ খরচা হয়ে গেছে, অথচ আমরা কোনো ফল গাছ বাড়ছে না, ফলনও হচ্ছে না। নিশ্চয়ই চাষ তো লাভের কথা ভেবেই করা, যাতে করে ভালো ফলন আসে, সেই কারণেই তো সর্ষে চাষ করেছেন। সর্ষে চাষের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার কথা কৃষক বন্ধু জানিয়েছেন। কি করণীয়, কি করলে প্রতিকার পাওয়া যাবে জানবো আমরাও। এই ফসলটা যে সমস্ত জাত আমাদের বীরভূমের বিভিন্ন জায়গায় চাষ হয়ে থাকে, তার মধ্যে হচ্ছে B9 বা B9, যেটাকে সাদা সর্ষে বা হলুদ সর্ষে হিসেবে চাষ করা হয়। সেই সর্ষে চাষ করতে গিয়ে যদি দেখা যায় যে মাটি অম্ল হয়, তাহলে গোড়ায় মূলোর মতো আকার নেয় এবং সর্ষেতে চাপান সার হিসেবে যখন দেওয়া হবে ইউরিয়া বা নাইট্রোজেন এবং সেচ দেওয়া হবে, তখনই দেখা যাবে যে সর্ষে শুয়ে পড়বে এবং গোড়ায় মূলোর মতো আকার নেবে। পরবর্তী সময়ে কোনো ফলন ওখানে পাওয়াই যাবে না। সেই জন্য প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে মাটি পরীক্ষা করে নিয়ে দেখতে হবে যে সেটা অম্ল আছে কিনা। যদি অম্লতা বেশি থাকে, সেক্ষেত্রে চুন জাতীয় পদার্থ দিয়ে মাটিকে শোধন করে নিতে হবে এবং সেটা অবশ্যই মাটি পরীক্ষা করে নিয়ে করাটা উচিত। কতটা প্রয়োগ করা উচিত সেটা মাটি পরীক্ষার ভিত্তিতে বোঝা যাবে যে কতটা অম্লতার মাত্রা আছে। এরপর যেটা করণীয় সেটা হচ্ছে নাইট্রোজেন জাতীয় সার তুলনামূলকভাবে কম ব্যবহার করা এবং পটাশ বা ফসফেট জাতীয় সারটাকে ব্যবহার করে সুষম সার প্রয়োগ করার সঙ্গে হচ্ছে যতটা সম্ভব জৈব সার যদি ব্যবহার করা যায়, তাহলে মাটির এই অম্লতাটাকে কমানো যাবে। আরেকটা হচ্ছে, যদি একান্তই আমাদের ওই জমিতে সর্ষে চাষ করতে হয়, যদি এই বছরের আমার জমি অম্ল আছে তা সত্ত্বেও যদি সর্ষে চাষ করতে হয়, তাহলে প্রথমেই মোটামুটি অন্তত দিন 15-20 আগে যখন ধান কাটা হয়ে যাবে, মাঝের যে সময়টা চুন ছিটিয়ে দিয়ে জমিতে চাষময় দিয়ে নিতে হবে, কাঠা প্রতি অন্তত 5 কেজি হিসেবে আন্দাজে। অবশ্যই হচ্ছে এটা করা উচিত মাটি পরীক্ষা করে কতটা প্রয়োগ করা যেতে পারে। এটাও যদি না করা যায়, সেক্ষেত্রে যদি জাত আপনারা পাল্টাতে পারেন, সেক্ষেত্রে আমাদের বহরমপুরের যে ডাল এবং তৈলবীজ গবেষণা কেন্দ্র আছে পশ্চিমবঙ্গ সরকারের, সেখানকার WB-BN1 এবং WB-BN2 দুটো জাত বেরিয়েছে। সেই জাতগুলোকে ব্যবহার করতে পারেন, যে জাতগুলোতে এই মূল রোগ বা মূলটা ফুলে যাওয়ার রোগের প্রবণতাটা কম আছে এবং অম্ল মাটিতেও কিছুটা চাষ করা যেতে পারে। এছাড়াও ঝুমকা বা যে সমস্ত কালো সর্ষেগুলো আছে, সাদা সর্ষে নয়, সেগুলোকে চাষ করলে অনেক সময় চাষ করা যেতে পারে। অম্ল মাটি খানিকটা হলেও তারা সহ্য করতে পারে। তাহলে খেয়াল রাখতে হবে, এই অম্ল মাটিতে চাষ করতে গেলে সেখানে করণীয় হচ্ছে চুনটা আগে দিতে হবে, নচেত হচ্ছে সেই জায়গায় জাতটাকে পাল্টাতে হবে এবং B9 বা B9 বলে যে জাতটা, সেই চাষটাকে কয়েক বছর বন্ধ রেখে জমিটাতে শস্য পর্যায়ের মাধ্যমে এবং জৈব পদার্থের যোগানে অম্লতাটাকে কাটিয়ে উঠতে হবে। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ,
কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আমরা দাঁড়িয়ে আছি লাভপুর ব্লকের অন্তর্গত ভালাস গ্রামে। কথা বলবো এই গ্রামেরই আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? আমার নাম হচ্ছে দিলীপ মণ্ডল। আচ্ছা, কি কি চাষ করেছেন? আলু, আখ, বেগুন, সরিষে, গম, নানান রকম চাষ। রকমের চাষ। তো কি ধরনের সমস্যা মাঠে দেখছেন? মাঠে আলু চাষে দেখা যাচ্ছে আলু পোঁতার পর যখন গাছ উঠছে তখন দেখা যাচ্ছে সলতে সলতে ভাব হয়ে যাচ্ছে, গাছ সরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর যখন আলু তোলার পর দেখা যাচ্ছে আলু দৈদ্য ভাব আলুগুলা। হ্যাঁ, এই প্রবলেম আলু। তার মানে গাছের বাড় বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, ফলনও ভালো পাচ্ছেন না? পাচ্ছি না। আচ্ছা, এটা বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছেন? হ্যাঁ। আচ্ছা, সুতরাং এই বছরের চাষের ক্ষেত্রে কোন কোন বিষয়ে যত্ন নিতে হবে যদি গাছকে ভালো দেখতে হয় এবং ভালো ফলন পেতে হয়, সে কথা জানবো আমরাও। প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। যখন আলু তুলছেন তখন দেখতে পাচ্ছেন আলুর গায়ে ছোপ ছোপ দাগ বা দেদো রোগ, এবং আলু যখন বসাচ্ছেন আলুটা বেরিয়ে আসার পর গাছ যখন হচ্ছে তখন সলতের মতো হচ্ছে। এই দুটোর কারণও কিন্তু হচ্ছে মাটির অম্লতাটা মূল। এবং আমাদের যে সমস্ত সার আমরা প্রয়োগ করছি, রাসায়নিক সার, তার মধ্যে নাইট্রোজেন জাতীয় সারটাই আমরা কিন্তু বেশি ব্যবহার করছি ইউরিয়ার মাধ্যমে, যেটা মাটিকে আরও অম্ল করে দিচ্ছে। সেই কারণে হচ্ছে অম্লতাটাকে দূর করতে অবশ্যই হবে, এবং পিএইচ যাতে 6.5 থেকে 7 মধ্যে থাকে সেটা খেয়াল রাখতে হবে। সেই জন্য করণীয় হচ্ছে জৈব সারের যোগান, সঙ্গে হচ্ছে মাটির অম্লতা দূর করার জন্য চুন জাতীয় পদার্থ ব্যবহার করা। এরপরে চাষ পদ্ধতিতে যেগুলো করা উচিত সেগুলো হচ্ছে নাইট্রোজেন জাতীয় সারটাকে যত পারবেন ভেঙে ভেঙে দিন, বা যে সমস্ত সার এখন বেরিয়েছে যেগুলো ফোলিয়া স্প্রে, পাতায় স্প্রে করা যেতে পারে, যেমন 19-19-19, 20-20-20, বিভিন্ন কোম্পানির 1 কেজির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেগুলো পাতায় স্প্রে করতে পারেন, যেটা মাটিতে যে নাইট্রোজেন জাতীয় সারটাকে আপনি ব্যবহার করছেন তাতে নাইট্রেট ফর্ম হয়ে গিয়ে অনেক সময় অম্লতাটা তৈরি করছে। সেই অম্লতাটাকে কমানোর জন্য পাতায় স্প্রে করলে পরিমাণে কম লাগবে, সঙ্গে হচ্ছে খরচটা অনেক কম হবে। সেই জাতীয় সারটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই মোটামুটি 30 থেকে 35 দিন বয়স অবধি আলুর, কারণ হচ্ছে 35 দিনের পর আলু গাছে আলু ধরা শুরু হয়ে যায়। আলু ধরা শুরু হয়ে যাওয়ার পর কোনো রকম রাসায়নিক সার বা অনুখাদ্য বা ভিটামিন যেটা আছে সেটা ব্যবহার করবেন না। তাহলে কী হবে, গাছের বৃদ্ধি দশা চলবে, প্রজনন দশা যেটা, অর্থাৎ আলু ধরার যে ক্ষমতাটা সেটা আবার ঘুরে যাবে বৃদ্ধি দশাতে। ফলে গাছ অনেক সময় লতানো আকৃতি নিয়ে নিতে পারে বা গাছের চেহারা বিশাল হয়ে যাবে, আলুর সেরকমভাবে বৃদ্ধি হবে না বা আলু কম ধরবে। আরেকটা জিনিস করণীয় হচ্ছে, যখন আলু তুলছেন, আপনার এবছর চাষ করা হয়ে গেছে, মাটির অম্লতার জন্য আলু দেদো হয়েছে, সে আলুটাকে কি করবেন? সে আলুটাকে সঙ্গে সঙ্গে বাজারজাত না করে মোটামুটি 2 থেকে 5% বোরিক অ্যাসিড, যে বোরিক পাউডার আমরা বাজারে পাই, সেই বোরিক অ্যাসিডের দ্রবণ তৈরি করে ওই আলুর উপরে স্প্রে করে দিলে দেদো রোগটা যেটা লেগেছিল সেটা আর ছড়াবে না, যার গায়ে লেগে আছে সেখান থেকে আস্তে আস্তে কমবে, এবং অন্যান্য আলু যদি সংস্পর্শে আসে সেটা আর সেই আলুগুলো আক্রান্ত হবে না। এবং এই দেদো রোগ আক্রান্ত আলুর বীজ বা আলু যদি আপনি আবার কোল্ড স্টোরেজে ভরে দেন, বাকি যে সমস্ত আলু কোল্ড স্টোরেজে থাকবে তাদের সঙ্গেও সেটা লেগে যাবে এবং ছড়িয়ে যাবে। এই জন্য 2 থেকে 5% বোরিক অ্যাসিডের দ্রবণ যদি আমরা আলুটাকে তুলে নিয়ে ছায়ায় শুকিয়ে তার উপর স্প্রে করে কোল্ড স্টোরেজজাত করি বা আমরা বাজারজাত করি, তাহলে পরবর্তী বছরের জন্য আলুগুলো আক্রান্ত আলু আমি পাবো না। আর হচ্ছে পরবর্তী বছরে যখন আলু লাগাবো অবশ্যই যেন পারাঘটিত যে সমস্ত ওষুধগুলো আছে সেই ওষুধের দ্বারা আলুর বীজ যেন অবশ্যই শোধন করে নেওয়া হয়, যেটা হচ্ছে টিকাকরণ একটা পদ্ধতি। সেই টিকাকরণ করে নিয়ে আলুটা লাগালে ক্ষতিটা কম হবে।
পশ্চিমবঙ্গের অনেক চাষি বন্ধুই আলু চাষ করেছেন, সুতরাং এই যে আলোচনা সেটা আশা করব আপনাদের প্রত্যেকেরই আলু চাষের ক্ষেত্রে সহায়ক হবে। আমাদের সঙ্গে রয়েছেন আরও কৃষক বন্ধু, কথা বলবো তাদের সঙ্গে, জানবো কি জানতে চাইছেন সেই বিষয়টি। আপনার নাম? আমার নাম যাদব মণ্ডল। আচ্ছা, কি কি চাষ করেছেন, কি জানতে চাইছেন? আমার লঙ্কা আছে, বেগুন আছে, সরিষা আছে, গম আছে, পেঁয়াজ আছে, সবই লাগাই এখানে। আমি এই লঙ্কা চাষের সম্বন্ধে এখানেই জানতে চাই। আচ্ছা, কি বলুন। আমি লঙ্কা চারা লাগিয়েছি, 200 ঝাড়ের মতো আছে, এক গাছ লঙ্কাও আছে, উনি গাছে পাতা লঙ্কা সহ ঝরে যেছে আর কি। আমি জিন যেটা বলছে সালফেট জিন যেটা বলছিলেন এক্ষুনি, সেই জিন আমি কিন্তু দিয়েছি, গোড়া দিই। আমাকে এক কৃষক বলেছিল আর কি। তা দেখছি কিছু কিছু গাছের আমাকে লঙ্কা গাছ তুলিয়ে নিয়ে দেখাই দাম, এক গাছ লঙ্কা ধরে আছে, অথচ পাতাগুলো সব ঝরে গেছে। আচ্ছা, জিঙ্ক প্রয়োগ করেছেন, কখন প্রয়োগ করেছেন? আমি সেই জোড়ার সঙ্গেই দিয়েছিলাম আর কি। নিচে যখন কোঁড় করে জোড়াটা এটা দেয়, আবার আপনার এই সার গোবর সার দিয়েছি, কিছু গোবর সার তো না, এই ছাইটাই নিয়ে মিলিয়ে দিয়েছি। এরকম খোল আছে, ইবড়া আছে, সবই দিয়েছি। গাছও ভালো, লঙ্কা আছে, কিন্তু লঙ্কার পাতা ঝরে গিয়ে গাছটা কিন্তু মরে যাবে। এই সমস্যাটা কিসের দিকে হচ্ছে আমাকে জানালে এখানেই ভালো হতো। ঠিক তাই, লঙ্কা চাষ করেছেন এবং সমস্যার কথা আমরা প্রত্যেকেই শুনলাম। সত্যিই তাই, কিভাবে গাছকে বাঁচানো যায় যাতে করে ফলন ঠিকঠাক পাওয়া যাবে জানবো আমরা। লঙ্কা কৃষক বন্ধু লাগিয়েছেন, জৈব সার সেরমভাবে দিতে পারছেন না, তিনি নিজেই স্বীকার করলেন। তখন জৈব সারটা অবশ্যই দরকার, তিনিও জানেন এবং বাকি কৃষকরাও জানেন। কারণ এখনকার দিনে গ্রামের দিকে কৃষকদের বাড়িতে বা কৃষক পরিবারে আর সেইভাবে গরু রাখা প্রায় হচ্ছে না এবং গোবর সার সেইভাবে যোগান দেওয়া যাচ্ছে না। সেই জায়গায় আপনাদের এলাকায় যে সমস্ত পাতা পচা সার বা কচুরিপানা যদি থাকে, সেটাকেও যদি পচিয়ে সার এবং খড়টাকেও যদি পচিয়ে সার করে আপনারা যোগান দেন তাহলে ভালো। নচেত হচ্ছে কেঁচো সার বা খোল দিয়ে তার যোগান অবশ্যই দিতে হবে। কারণ জৈব সারের যোগান না থাকলে মাটির যে উর্বরা শক্তি সেটা ঠিক থাকবে না। এরপরে যেটা আসছি, যে জৈব সার মাটির যেমন গুণাগুণটাকে ঠিক রাখে, সঙ্গে হচ্ছে যে সমস্ত খাদ্যকণাগুলো আছে গাছের ক্ষেত্রে তার সরবরাহটাকেও ঠিক রাখে। বাইরে থেকে যতই আমরা রাসায়নিক সার প্রয়োগ করে থাকি, সবসময় সেটা কার্যকরী হয় না যদি না মাটির উর্বরা শক্তি ঠিক থাকে এবং জৈব সার যোগান না থাকে। এরপর লঙ্কা গাছের ক্ষেত্রে, লঙ্কা গাছের প্রথম যে সমস্যাটা দেখা যায় যে থ্রিপস এবং মাকড়, অর্থাৎ হচ্ছে চষি পোকা দুই ধরনের, একটা হচ্ছে মাকড় জাতীয় আর একটা হচ্ছে থ্রিপস বা জ্যাসিড, যেগুলো হচ্ছে পাতাটাকে প্রথমে কুঁকড়ে দেয়, কুঁকড়ে দিয়ে রসটা চুষে খায়। প্রথম এগুলো দেখা দেয় ডগার দিকের পাতাগুলোতে, তারপর আস্তে আস্তে নিচের দিকের পাতাগুলোতে। মাকড় থাকে হচ্ছে পাতার ঠিক নিচের দিকে এবং পাতাটা তখন নিচের দিকে কুঁকড়ে যায়। আর থ্রিপস বা জ্যাসিড জাতীয় যেটা আছে সেগুলো হচ্ছে পাতার উপর দিকে, তাতে রসটা চুষে খায়, পাতাটা উপর দিকে কুঁকড়ে যায়। রস চুষে চুষে খাওয়ার ফলে পাতা দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রেও পাতা অনেক সময় খসে পড়ে যাওয়ার প্রবণতা থাকে। এক। 2 নম্বর হচ্ছে কোনো অনুখাদ্য জাতীয় যেটা খুব অল্প পরিমাণে লাগবে, বোরন বা মলিবডেনাম, জিঙ্ক কিন্তু নয়। জিঙ্ক দরকার হচ্ছে ধানের জন্য, জিঙ্কটা কিন্তু লঙ্কার জন্য নয়। আপনি যদি প্রয়োগ করে থাকেন, প্রয়োগ করাটা উচিত হচ্ছে যে জিঙ্ক, মলিবডেনাম বা বোরন এর যে মিক্সচার যেগুলো আছে সেই ধরনের যে অনুখাদ্যগুলো আছে, মাইক্রোমিক্স, অ্যালোবার, সলিউবার বা ফাইটোনল জাতীয়, এইটাকে ব্যবহার করতে পারেন। শুধু জিঙ্ক কিন্তু ব্যবহার করবেন না লঙ্কার জন্য। আর যে সমস্ত মিক্সচারগুলো আছে এগুলো ফুল আসার আগে একবার প্রয়োগ করবেন। আর ফুল থেকে যখন লঙ্কা ধরতে শুরু করছে, যদি সেক্ষেত্রেও লঙ্কা অনেক সময় খসে যায়, সেক্ষেত্রে আপনারা জাদুঘর বা প্ল্যানোফিক্স জাতীয় যে হরমোনগুলো আছে সেটাকে একবার প্রয়োগ করতে পারেন লঙ্কাটাকে টেকার জন্য। সঙ্গে হচ্ছে পাতাটা ওখানে ঠিকঠাক থাকবে। লঙ্কা ধরে গেছে, পাতা ঝরে গেছে, সেক্ষেত্রে গাছটা মরে যাওয়ার প্রবণতাটা বেশি। কারণ হচ্ছে লঙ্কাকে যে খাবারটা দেবে, পাতা হচ্ছে গাছের রান্নাঘর, সেই রান্নাঘরে যদি খাবারটাই না তৈরি হয়, অর্থাৎ রান্নাঘরই যদি না থাকে, তাহলে গাছের লঙ্কাটাকে কে খাবারটা যোগান দেবে? সেই জন্য লঙ্কা যেটুকু ধরছে সে খাবার চাইবে, খাবার চাওয়ার ফলে সেই গাছটা যোগান দিতে পারবে না, অটোমেটিক হচ্ছে গাছ আস্তে আস্তে মরতে থাকবে। সেই জন্য পাতাটাকে আপনাকে ঠিক রাখতে হবে। পাতা রাখার জন্য প্রথম হচ্ছে জৈব সার যেমন দিতে হবে, সঙ্গে হচ্ছে অনুখাদ্য
পরিমাণ মতো প্রয়োগ করতে হবে। লঙ্কার ক্ষেত্রে সেইভাবে জিঙ্কটাকে একা না দিয়ে যে মিশ্রণ আছে মাইক্রোনিউট্রিয়েন্টের সেটা প্রয়োগ করলেই ভালো হয়। শ্যামু ভাই, সরকার বলছে যে পূর্ব ভারতে দ্বিতীয় হরিত ক্রান্তি আসবে। আরে সে তো পাঞ্জাব হরিয়ানায় হয়েছিল, এখানে তো শস্যের উৎপাদনও কম। সরকারের কথায় কিছু তো সত্যতা হবে। আসলে এখানে বৃষ্টির 3 গুণ হয়। চলো বৈজ্ঞানিকের নম্বর লাগানো যাক। আরে বাহ, এসে গেছেন। নমস্কার প্রধানমশাই। হ্যাঁ ভাই, উর্বর জমির মূল্যকে বোঝো, শুধু প্রয়োজন সঠিক ধরন আর প্রযুক্তি গ্রহণ করার। পূর্ব ভারতে সরকার কম গভীর নলকূপ আর বোরওয়েলের নির্মাণের জন্য সহায়তা দিচ্ছে। কিন্তু সরকার থেকে আর কি পাবো? ভরপুর সাহায্য, জমির প্রস্তুতি থেকে নিয়ে ফসলের কাটাই পর্যন্ত প্রযুক্তিগত পরামর্শ। 1000 হেক্টয়ারের অজস্র এলাকায় চাল আর গমের বিশেষ প্রদর্শনও চলছে। আরে বাহ, তাহলে তো আমাদের ক্ষেতও সবুজে ভরে উঠবে। এই স্বপ্ন কি সত্যি হবে? হ্যাঁ নিশ্চয়ই, পূর্ব ভারত এখন হরিত ক্রান্তির অগ্রদূত। আসুন একসাথে মিলে কদম বাড়ায়। বেশ কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে কথা বলেছি, জেনেছি বেশ কিছু সমস্যার কথা। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? আমার হচ্ছে বিমান মণ্ডল। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি বেগুনের ডাল মানে গোড়া থেকে ওই 6 থেকে 12 ইঞ্চি উপরে এই ডালগুলো শাখাগুলো বেরিয়েছে, সেই শাখাগুলো কালি কালি ভাব, কালি কালি ভাবে, এবং পাতাও দেখা যাচ্ছে যে মানে কালটে কালটে ভাব। ওই পাতাগুলো খসে খসে পড়ে যাচ্ছে, ওর সঙ্গে ফুলও খসে খসে পড়ে যাচ্ছে, ফলনটা আসছে না, আর গাছটা টিকছে না, ওই মানে পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে। সুতরাং ফলন আসার কোনো সম্ভাবনা যুক্তি নেই। আর এই শেকড়গুলো দেখছেন যে একটু পচাটে ধরনের ভাব হয়ে আসছে। তো এগুলোর জন্য আপনারা কি কিছু প্রয়োগ করেছেন? আমরা মানে যথারীতি গোবর সার দিচ্ছি, তারপরে খোল, ইউরিয়া, আমরা এই অর্গাগোল যে একটা খোল এসছে কোঅপারেটিভ থেকে, সেই খোল দিয়ে আমরা ভিলেন করছি। তার ভিলেনার আগে কিন্তু আমরা ফ্লোরাটক্স দিয়েছিলাম, তাতেও আমাদের কোনো কাজই হয়নি। ঠিক আছে, আমরা শুনলাম আপনার বেগুন গাছের ক্ষেত্রে যে সমস্যার কথা আপনি বললেন সে কথা। এবারে জানবো তাকে রক্ষা করতে গেলে কি করতে হবে সে কথা। কৃষক বন্ধু যে প্রশ্নটা করলেন, এটা মূলত হচ্ছে বেগুনের ধসা রোগ এবং পরবর্তী আকার নেয় এটা হচ্ছে ঢলে পড়া অনেক সময়। তো এটা দুটো কারণে হতে পারে, একটা ছত্রাকজনিত, একটা ব্যাকটেরিয়াজনিত। যদি ব্যাকটেরিয়াজনিত হয় সেখানে স্ট্রেপ্টোসাইকিন জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলোর দ্বারা প্রথমেই বীজ শোধন করে নেওয়া উচিত, এবং চারায় যখন আস্তে আস্তে গাছটা বৃদ্ধি পাবে সেই অবস্থায় স্ট্রেপ্টোসাইকিন জাতীয় ওষুধটা প্রয়োগ করা উচিত। এরপরে যদি ছত্রাক বা অন্যান্য দ্বারা হতে পারে সেই জায়গায় বেগুনের গাছের গোড়াতে কবচ জাতীয় ওষুধ, এটা কিন্তু পোকা নয়, ফ্লোরাটক্স যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে পোকার জন্য। কবচ জাতীয় যে ওষুধগুলো আছে ক্লোরোথায়োনিন গ্রুপের, সেটাকে গুলে গোড়াতে ব্যবহার করুন, এবং তার বাইরের দিকে মোটামুটি 6 ইঞ্চি দূরে কাঁচা গোবর গোলা জল একটু করে দিয়ে দিন, সঙ্গে হচ্ছে সেচটাকে বন্ধ করে দিন, তাহলেই এই রোগের হাত থেকে উদ্ধার পাবেন। আমরা এতক্ষণ বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত ভালাস গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বললাম, এবং কথা বলে জানলাম তাদের কৃষি সংক্রান্ত নানান জিজ্ঞাসার কথা, এবং সেই জিজ্ঞাসার সূত্র ধরে আমরা বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিয়েছি নানান শস্য চাষের সঠিক চাষ পদ্ধতি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা, কিছু সমস্যার কথা, কিছু জিজ্ঞাসার কথাও। আমি ধন্যবাদ জানাবো কৃষি বিশেষজ্ঞকেও, তিনিও খুব সহজ সুন্দরভাবে বুঝিয়েছেন নানান রকম চাষ পদ্ধতির কথা। আর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আশা করব আমাদের এই আজকের আলোচনা যেখান থেকে উঠে এসেছে কিছু সচেতনতার দিক, চাষ করতে গেলে যেমন মাটি পরীক্ষার কথা, বীজ শোধনের কথা এবং জৈব সার প্রয়োগের কথা, সেসব বিষয়ে তো আগামী দিনে আপনারা যত্নবান হবেনই। এছাড়াও যে সমস্ত দিকে নজর রাখতে বলা হয়েছে, আগামী দিনে সেই সব বিষয়ে নিশ্চয়ই যত্নবান হবেন এবং আপনারা লাভবান হবেন। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।